আ শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উলফাত ভাই আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন। এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন। বর্তমান সরকার আপনারা আ নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল ১৫ বছর ভারত শাসন করেছে। আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা? আসসালামু আলাইকুম। আ আপনার সব দর্শকদেরকে আম আ স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি। তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট ৭১ এর ১৬ই ডিসেম্বর। কিন্তু ১৬ই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যেই কার্যক্রম ভারত চালিয়েছে, ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেস কোর্সের সারেন্ডার সেরিমনি থেকেই। খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে। এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল। তো দে হ্যাড প্ল্যান টু শুট ইট ডাউন। তো গুলি মেরেছিল কিন্তু খুব বেশি একটা আঘাত করতে পারেনি। কোনমতে তারা সিলেটে ল্যান্ড করেছিল। তো সেদিন থেকেই ১৬ই ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল। কিন্তু ১৬ই ডিসেম্বর এক্সপোজড হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে আ তাদের সাবজেক্ট হিসেবে নট অ্যাজ ফ্রেন্ডস, নট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে। তো এই যে বিডিআর কিলিংটা ঘটলো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে। আমি একটু এর আগে যাব। আমি কলকাতায় ছিলাম ২৮ 2008 এ। আমি যে হোটেলে ছিলাম, সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে। তো আমি একটু অবাকই হলাম। বলছিলাম, "কারা এরা?" বলে, "সরকারের পক্ষ থেকে।" তো আমি আরো অবাক হলাম। তো বললাম যে, "আমি তো ভাই সরকারের লোকও না। আর আমি তো সরকারের সাথে আমার কোন কাজও নেই।" বলে কি, "না, আপনি একটু নিচতলায় আসেন।" তো আমি রিসেপশনে গেলাম। গিয়ে ওদের সাথে বসলাম। দেখলাম ৫ জন লোক। তো ওর সাথে, সাথে উনারা সবাই পরিচয় দিলেন। They were at that time working for RAW। আমাকে বললেন যে, "অ্যা মানে সরকার মানে আপনি বাংলাদেশ সরকার উলফাত ভাই নাকি ভারত সরকারের লোক? না কলকাতায় ভারত সরকারের। আচ্ছা। একজন এয়ারফোর্সের, ২ জন পুলিশের আর ২ জন গভর্নমেন্টের। হ্যাঁ? আমলা। এই ৫ জন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করল। যে আমাকে বলল যে, "আপনি ওরকম ইশতেহার জুলফাত, আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারম্যান। আপনি আ আপনার সাহায্য আমরা চাই। আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই।" তো আমি বললাম যে, "কি ব্যাপারে ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না।" তখন তারা বলল যে, "দে রিপ্রেজেন্ট র।" আমি একটু ধাক্কাই খেলাম আমি। র আমাকে ইয়ে করবে কেন? তো বলল যে, "এবার সরকার আমরা বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। তো আপনি তো কোলাবরেটরদের বিচার চান ৭১ এর। যদি তাই চান, একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, একজন শহীদ আপনার ভাই, যার সাথে আমরাও যুদ্ধ করেছি আ ৭১ এ। তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন।" তাহলে আমার মতন একটা লোক কিভাবে সাহায্য করবে? বলে যে, "না, আপনি করতে পারবেন। আমরা বুঝিয়ে দেব। আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার্স ফোরাম নামে। সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন। আপনার সাথে একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেব। আর আপনাকে আপনার অ্যাকাউন্টে ২০ কোটি টাকা দিয়ে দেব এবং আপনার যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে সবকিছুই সাহায্য করব। এবং আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপনি এমপি হতে চান, অ্যা মন্ত্রী হতে চান, অ্যাম্বাসেডর হতে চান, আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন।" আমি মনে, মনে চিন্তা করলাম, আমার ভাই শহীদ আশফাক হোসেন আমার বীর উত্তম। সে ২২-২৩ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিন গানের বুলেট নিয়ে সে পড়েছিল আ নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে। আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান আর্মি, অমানসিক। তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত, আমার অর্জিত স্বাধীনতা, আমার স্বাধীন দেশ। আর আমি তাদের কাছ থেকে, তাদের কৃপায়, তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব। তো যাই হোক, আমার এটা থেকে বেরোতে হবে। আমি তাদের কাছে বললাম যে, এখন আমি কথা দিতে পারছি না। আমার সাথীদের সাথে কথা বলতে হবে। তো আমি সামনের মাসে আপনার সাথে কথা বলব। I just want to get out of that thing। তো এনিওয়ে বলল যে, "ঠিক আছে, তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে, আমরা একজনকে দিল্লি থেকে আনবো। আপনি কবে ফেরত যাবেন?" তো আমি যাচ্ছিলাম তখন বম্বেতে। একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই, তার চিকিৎসার জন্য। তো আমি বললাম যে, "আমি ১৫ তারিখে ফিরবো। ১৬ তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাব।"
তো আমি বললাম আমাদের কাছে সাহায্য নেন, টাকা পয়সা নেন, এমনি ধরুন। আমি বললাম, আমার কিচ্ছু দরকার নেই। আমার গরিবি হালে আমার ৩ টা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি। আমি তাজমহল যাবো, আমি আজমের শরীফ যাবো। বলে এখানে সব জায়গায় আমাদের বাংলা আছে, আমাদের গাড়ি আছে, আপনি আমাদের দেন না। আমি বললাম, না, কিচ্ছু নেবো না এখন। তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সবকিছু নেবো। তো আমি ১৬ তারিখে আমার ফেরত আসার কথা। আমি হোটেলে গিয়ে বললাম যে, "আমি একদিন আগে ফেরত যাবো, ফিরে এসে। আমি একদিন আগে ফেরত যাবো। তো টাকা পয়সা সব জিনিস ক্লিয়ার করে।" তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে যে উনি একদিন আগে চলে যাচ্ছেন। আমার কাছে ফোন কল আসলো। তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাঁটি করছি। সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে, বাচ্চা-কাচ্চা নিয়ে। তো বলল যে, "আপনি আ একটু আপনার হোটেলে আসেন। একটু কথা আছে আপনার সাথে।" তো আমি ওদেরকে বললাম যে, "তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি।" নিউ মার্কেটে একটা হোটেলে ছিলাম আমরা। তো গেলাম। যাওয়ার পর উনি বললেন যে, "আপনি তো আমাদেরকে বলেন নাই আপনি কালকে চলে যাচ্ছেন। হ্যাঁ? তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন। আপনি একটু কথা বলেন উনার সাথে।" আ তো আমি কথা-টথা বললাম যে, "আমি কবে আসবো?" উনি দেখলাম আমি আসবো না, উনারা আসবেন। তাই আমি বললাম যে, "ভাই রয়াল লোকজনের নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি? আর তাছাড়া আমার তো আসার ইচ্ছা নাই। আমার তো এটা কিছু করার ইচ্ছা নাই।" আমি সব ওনাদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিন আমি চলে আসলাম। আমি তারপরে ৩-৪ মাস আমি কোন ফোন ধরি না। অচেনা ফোন তো ধরি না। আর ইন্ডিয়ার ফোন তো ধরি না এবং বিদেশি ফোনও আমি ধরি না। এর ঠিক ১ বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়। আমি বসে আছি। তো ফোন আসলো। বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি। প্রায় বছরখানেক পর। ২৬শে ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর কিলিং হয়েছে ২৫শে ফেব্রুয়ারি। ফোন করে ধরছি পরেই বলে কি যে, "ভাই আমি অমুক, দাদা আমি অমুক। আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি।" আমি বললাম, "আপনি লন্ডনে কেমন করে? কোথায়?" বলে যে, "আমাকে প্রাইস পোস্টিং দেয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য। আপনি যদি আমাদের সাথে থাকতেন, তাহলে তো আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে।" আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করব আমি? হয়নি। বলে যে, "না আমি সেজন্য ফোন করি নাই। তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আ এই যে বিডিআর কিলিং হলো কালকে, এটা সম্বন্ধে আপনি একটু ইনফরমেশন নেন। সবাই যে আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা নাকি ভারত করিয়েছে।" ঠিক ২৪ ঘন্টা পার হয়নি। সে আমার কাছে বলছে যে এটা তারা খবর পেয়েছে যে ভারত করিয়েছে। তা আমি বললাম যে, "আমি কেমন করে আপনাদেরকে খবর দেব? আমি ইন্টেলিজেন্স লোকও না, আমি আর্মির লোকও না।" বলে, "না ভাই আপনি পারবেন ইচ্ছা করলেই আপনি একটু করেন, আমি কালকে আপনাকে আবার ফোন করব।" বলে বিদায় নিল। আমি ভাবতে লাগলাম যে আজকে ১ বছর পর এই ঘটনা স্টিল গোইং অন বিডিআর এ পিলখানায়। আমাকে ফোন করল। সে ওই ঠাকুরঘরে কে কলা খায় না? ঐরকম একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে, "দেখো আমরা কি করতে পারি। আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি।" তো যাই হোক, এই বিডিআর কিলিং টার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে একটা বিরাট আঘাত একটা। বিকজ ওরা খুব meticulously প্ল্যান করে এই বিডিআর কিলিং টা করিয়েছে। কারণ তারা দেখেছে যে একটা আর্মি, সেনাবাহিনী যখন patriotic থাকে which is their duty, which their promise to serve the country and the people যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মত সম্ভব না। কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে। যত হিম আমাদের সাহসী অফিসার, হ্যাঁ? কার্যক্রম করেছে ওই পর্যন্ত ৭৫ পর্যন্ত। ওদের সবাইকে এ এ না এটা অ ওই ২০৭১ এর পর থেকে ২০০৯ পর্যন্ত। তাদের সবাইকে ওই দরবার হলে এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে আ দিয়ে এই জিনিসটা করানো। কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভস রা কাজ করেছে। সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে। ওয়ান অ্যান্ড অনলি ফ্লাইট। সেটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত। এবং সেখানে ৪০ জন লোক যায়। এবং এদের মধ্যে এই ব্লাক ক্যাট রা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর এর ড্রেস পরে, ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে বা কেউ বলে আর্মি অফিসাররা এখনো বলছে যে ৮ টা আ অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায়? সেখান থেকে এয়ারপোর্টে যায়। দিস ওয়াজ আ প্ল্যান অ্যান্ড meticulously carried out বাই র। আর এদেরকে হেল্প করেছে কারা? এদেরকে হেল্প করেছে আ আমাদের তখনকার আওয়ামী লীগের আ আজম আ তারেক সিদ্দিকীরা, মির্জা আজমরা, জাহাঙ্গীর কবির নানকরা, ফজলে নূর তপসরা, তখনকার হোম মিনিস্টার সাহারা খাতুন এবং বাইরে থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা। আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের। তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা ডাইনে বাঁয়ে তাকায় নাই। তারা তাদের মতন করে নির্বাচন করেছে। তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। কাজেই এটার বিচার এটা হতেই হবে। যখন এই আমাদের বিএনপির লম্বা ১৭ বছরের আমাদের যে আন্দোলন, আমাদের যে তাদের সাথে একটা বোঝাপড়া এবং তাদের অত্যাচার,
আমরা সহ্য করে এই পর্যন্ত এসেছি। এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। নেওয়ার পর যখন যেদিনকার আ আবু সাঈদ মারা গেল এবং পরে মুগ্ধ, শান্ত, ওয়াসিম, ফারুক, সাকিব, তামিম, এই যে এরা সব বাচ্চারা, তারা এই অত্যাচার সহ্য করতে না পারে এত বছরের একটা প্রতিবাদী হয়ে তারা যে নামলো এবং they got shot and killed। এই আবু সাঈদের ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি। তো এই আমাদের স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেলাম। ১ম জিনিস যেটা করা উচিত ছিল এই সরকারের বিডিআর কিলিং কে ফেস করা উচিত ছিল। আমি ২০০৫ এ এই ৫ই জুলাই না ৫ই অগাস্ট জিনিসটা হলো, আমি ৮-১০ তারিখের দিকে আমি অ্যা খোঁজ করতে লাগলাম আ আসিফ নজরুল সাহেবকে। আমি তার বাসায় গেলাম। তার বাসায় গেলাম। সে কয়েকদিন পর প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল। আমরা বারান্দায় ছিলাম। আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম, রিটায়ার্ড একজন অফিসার। And he has all the papers and all the documentation and he has more knowledge than anybody else about BDR. A lot of people about BDR killing. আমরা দুজনে খুব উৎসাহ নিয়ে আমরা গেলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম, বলছে, "হ্যাঁ, ঠিক আছে দুর্গা ভাই আপনি এসছেন?" আমি তার সাথে ২০-২৫ বছর ধরে কাজ করি আসিফ নজরুল সাহেবের সাথে। তো তখন দেখলাম যে উনি he is not that same person or maybe he was putting up a front all this time। হ্যাঁ? তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন। তো উনি বললেন যে, "এটা এখন করা সম্ভব না। এখন এটা করব না।" আমি বললাম, "কেন?" "এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনদিন কথা বলতে পারেনি। যারা কথা বলেছে চাকরি গেছে, জেলে গেছে, গায়েব হয়েছে, গুম হয়েছে। হ্যাঁ? এই এতগুলো অফিসার এই এরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই এপিজে কিলিং এর বিরুদ্ধে। আপনি এখন এটা ফেস করবেন না, আপনি কখন করবেন?" উনি বললেন যে, "না এখন আপনার করা সম্ভব না।" আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার এই জেনারেল ওয়াকাররা এখন এটা চাচ্ছেন। কারণ তাদের তাহলে তারা তো কাজ করে। আসিফ নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি? কি কারণে করবেন না? এরকম কোন প্রশ্ন আমি করেছিলেন? যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম, হ্যাঁ? উনি আমাকে কাট শর্ট করে দিলেন। পরে বললেন যে, "ওই ভাই আমার টাইম আছে, ইয়ে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে। আমি রেডি এখন আমি যাবো ওখানে। আমি এখন থাকতে পারছি না আপনার সাথে আর।" আমি বললাম যে, "আপনি একটা দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে, হ্যাঁ? আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না? আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি, ২ মিনিট আপনার সাথে কথা বলবে।" বলে, "না এই ব্যাপারে আমি কোন কথা বলতে পারব না।" He completely refused to তার address মানে us that way। এখন যেই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা মানে এই যে বারবার জামিনের শুনানি হবে, তাদেরকে এই দিন শুনানি করবে, ঐদিন শুনানি করবে, কালকে জামিন হবে, পরশু জামিন হবে। এভাবে এই যে ৯ মাস ধরে প্রায় ৭ বার তারা তারিখ পেছালো। তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে, "না আজকে অসুস্থ, কালকে উনার পাতলা পায়খানা, পরশুদিন বউয়ের সমস্যা।" একেক দিন একেক কথাবার্তা বলেন। তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল? আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক। পুরোপুরি সাজানো নাটক। বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জওয়ানদের সাথে, হ্যাঁ, কথা বলেছি আমি। ইয়াং বাচ্চা লোকজন সমস্ত, হ্যাঁ, তারা বুঝতেও পারেনি। তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে একটা ইয়ে আ ক্রিয়েট করে নিয়ে গেছে। দেওয়ার পর তা বলে কি যে, "আমরা কাউকে মারিও নাই, আমরা কোন গুলিও করি নাই। হ্যাঁ, হয়তো ২-১ জন আকাশে গুলি ছুড়েছে। হ্যাঁ, আমরা এখন বছরের পর বছর আর কি যে কষ্ট, হাত হ্যান্ডকাফ করা, পায়ে বেড়ি লাগানো। হ্যাঁ? ১০০-১৫০ কে যশোর থেকে নিয়ে এসছে, হ্যাঁ? ওই সৈয়দপুর থেকে নিয়ে এসছে, চিটাগং থেকে নিয়ে এসছে হাজিরা দেওয়ার জন্য। কি যে কষ্ট লাগে। And all of these are just innocent people. They're victims of a big and very meticulously planned conspiracy। জি, ইশাক ভাই এখনো আমরা সেটা আমরা এখনো ধরেন সেটা নিয়ে চলছে। Through this আসিফ নজরুল and others। Because আসিফ নজরুল সাহেব উনার আবির্ভাবটা কেমন করে? উনি সিনে আসলেন কেমন করে? আজ থেকে বহু বছর আগে ওই জাহানারা ইমাম, শহীদ মাতা, রুমির মা আমাদের সাথে যোদ্ধা ছিল। রুমি ওই যে ঘাতক দেওয়ান নির্মূল কমিটির উনি একজন ইয়ে হলেন ২৬ জনের ইয়ে আ ২৬ জনের একজন। সেই সময় উনি প্রেস কভারেজ ইয়ে করলেন। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। তারপরে উনি হঠাৎ করে যখন জাহানারা ইমাম মারা গেলেন, ঘাতক দালাল ইয়েতে চলে গেল বার্নারে। উনি ডক্টর জাফরুল্লাহর উপরে পড়লেন। ডক্টর জাফরুল্লাহকে মানুষ ভালোবাসে, দেশের মানুষ ভালোবাসে। হ্যাঁ, মিডিয়া অত্যন্ত ভালোবাসে। কারণ এখানে উনার উপরে উনি ভর করলেন। ভর করে চলতে থাকলেন। এই তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি। তারপরে হঠাৎ উনি লাফ দিয়ে প্রফেসর ইউনূসের উপরে। হ্যাঁ, এখন হ্যাঁ, এমন এক জায়গায় বসে আছেন এবং কলকাঠি ধরছেন উনারা ৪ জন মিলে। হ্যাঁ? তো উনারা সবকিছুই ডিসাইড করেন। কার বিচার হবে, কোথায় বিচার হবে, কখন বিচার হবে, কখন নির্বাচন হবে, এটসেট্রা, এটসেট্রা। কাজেই আমরা একটা খুব ভালো জায়গায় আছি। বিকজ অফ ডক্টর ইউনূস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বের হয়ে গেছি। কারণ ভারত আমাদেরকে দিত না হলে। তাদের সবসময় প্রবলেম ছিল ডক্টর ইউনূসকে নিয়ে।
এখন সেটা পার হয়ে গেছি। এখন কিন্তু